নীতিমালাবিহীন কিংবা কোনো শুধুমাত্র ক্যাবিনেটের কিংবা প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করে আমরা তাদেরকে বিদেশে পাঠাই এবং বিদেশ থেকেও আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন। তারা আমাদেরকে যখনই আমরা তাদের, এবং এই যোগাযোগটা কে করবে, এটা কি মন্ত্রণালয় করবে নাকি সংশ্লিষ্ট হাসপাতাল করবে, কার সাথে যোগাযোগ করবে? প্রথম দিকে আমরা এমবিসিকে বলেছিলাম, এমবিসি প্রথম দিকে যোগাযোগ করেছে, পরবর্তীতে তাদের টাকা কীভাবে পাঠানো হবে এগুলি নিয়েও নানান সমস্যা ছিল। কারণ আমরা টাকা কি সরাসরি হাসপাতালকে দিব নাকি আমরা এমবিসিকে দিব? প্রথম দিকে আমরা এমবিসিকে দিলাম, কিন্তু সেখানে আবার ভাউচার টাউচার পাইতে দেরি হচ্ছে। পরে হাসপাতালগুলো বলছে টাকা না পেলে চিকিৎসা করতে পারবো না, তখন সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করলাম। যখন পুরোপুরি জিনিসটা আমাদের আয়ত্ত আসলো তখন আমরা সরাসরি আবার এমবিসির মাধ্যমে টাকা পাঠানো শুরু করলাম। টাকা পাঠানো খুব সোজা না। আপনারা জানেন বাংলাদেশে যখন আমরা দায়িত্ব গ্রহণ করি তখন ডলারের অবস্থা খুবই খারাপ। কাজে ডলারটা কোথা থেকে দিব? ও তো টাকায় চিনবেন, ওকে তো ডলারে দিতে হবে। কাজে বাংলাদেশ ব্যাংকও ইতস্ত করছে ডলারটা আমি কোথায় পাবো। আমি শুধু দুইজনের কথা বলি, এই দুইজনের জন্যই আমাদের, যেমন বাসিত খান মুসা, তার জন্য আমাদের চলে গেছে 6.5 কোটি টাকা, তার ট্রিটমেন্ট এবং তার ওখানে থাকা, তার আমাদের দায়িত্ব কথা ছিল আমরা রোগীর চিকিৎসা করব, কিন্তু তার সাথে একজন অ্যাটেন্ডেন্টকেও আমরা অ্যালাউ করলাম। কিন্তু বাসিত খান মুসার সাথে তার মাও গেল। আমরা তাদেরকে ওখানে পাঠালাম। এই বাসিত খান মুসার পিছনে 6.5 কোটি টাকার মতন খরচ হয়ে গেল। তার চিকিৎসা, তার খাওয়া দাওয়া, তার যে সাপোর্ট, এগুলোর পিছনে। আরেকজন হাসান, তার পিছনেই চলে গেল বলে 3.5 কোটি টাকা। আমরা জাস্ট জিনিসটা বোঝার জন্য যে আমরা কোনো জায়গায় কোনো টাকা পয়সা খরচ করতে আমরা কার্পণ্য, যখন যেখানে যে টাকা চেয়েছে যে চিকিৎসার জন্য, কিন্তু প্রত্যেকটা জিনিসটা হয়েছে ব্যাংক থেকে ব্যাংকে, কোনো ব্যক্তির হাত দিয়ে টাকাগুলো খরচ হয়নি। তো কাজে এখানে আমাদের একটা নিরাপত্তা ছিল যে আমরা যা করেছি ব্যাংকের মাধ্যমে করেছি এবং এমবিসির থ্রুতে আমরা করেছি। এখন এই যে চিকিৎসা, দীর্ঘস্থায়ী একটা চিকিৎসা চলছে, 9 তারিখ থেকে শুরু করে আজকে এপ্রিলের 13 তারিখ, 7 মাস ধরে চিকিৎসা চলছে। আমরা এই পর্যন্ত 40 জনকে পাঠিয়েছি। 40 জনের মধ্যে 26 জন গেছে ব্যাংককে, 13 জন গেছে সিঙ্গাপুরে, 1 জন গেছে রাশিয়ায়। রাশিয়ায় যাকে পাঠালাম তার কথাটা একটু বলি। তার এই পুরো মুখের, তার দাঁত থেকে শুরু করে তার নাক, মুখ, চোয়াল কিছুই নাই, গুলির আঘাতে এটা পুরাটা উড়ে গেছে। তাকে নিয়ে যখন আমরা কোথায় পাঠাবো, কোন হাসপাতালে পাঠাবো, ছবি তুলে তুলে তার 3D ছবি তুলে এগুলো পাঠানো হলো, ইউকেতে পাঠানো হলো, সিঙ্গাপুরে পাঠানো হলো, ব্যাংককে পাঠানো হলো, অস্ট্রেলিয়াতে পাঠানো হলো। অন্যরা অস্বীকার করলো যে আমরা এটা করবো না। অস্ট্রেলিয়া থেকে বললো তবে আমাদের সময় লাগবে। এখন ওর মুখের ফেশিয়ালগুলি যদি শক্ত হয়ে যায় তাহলে নাকি ট্রিটমেন্ট করা যাবে না। শেষ পর্যন্ত আমাদের ওই যে বললাম মাহমুদ, ওর সহযোগিতায় ও রাশিয়ায় পড়াশোনা করেছে, রাশিয়া তাকে নিতে সমর্থ হলো। এখন বর্তমানে সে রাশিয়ায় আছে। যখন তাকে রাশিয়াতে পাঠানো হলো, মাহমুদই তাকে নিয়ে গেছে। সে লেখাপড়া জানে না, তার পরিবারও সেই একই অবস্থা। সে কোন একটা কারখানায় কাজ করত। মাহমুদ তাকে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাওয়ার পরে বলা হচ্ছে তার এই যে ফেশিয়াল ট্রিটমেন্টটা যে করবে সেখানে কিছু ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার যদি ট্রিটমেন্ট না করে তাহলে তার ট্রিটমেন্টটা আসল ট্রিটমেন্টটা করা যাবে না। কাজে এখনও তার সেই ট্রিটমেন্ট চলছে। বুধবারে তার একটা অপারেশন হওয়ার কথা আছে। অপারেশন হইলেই তারপর তার ট্রিটমেন্টটা পুরোপুরি শুরু হবে। তো কাজে আমরা যত তাড়াতাড়ি মনে করি যে চিকিৎসাটা শুরু করব, কিংবা যতই আমরা চাই না কেন, এটা আমাদের সব কিছু হাতে থাকে না। কিছু জিনিস থাকে সংশ্লিষ্ট দেশে, তারা তাদের মতন করে কাজগুলো করে। এই যে আমরা এখানে পাঠালাম, এখানে তো সবাই শিক্ষিত যায় নাই। আমাদের যতজন আহত হয়েছেন তাদের প্রায় 70% হলো সাধারণ শ্রমিক, সাধারণ নাগরিক, আর 30% হলো আমাদের স্টুডেন্ট। তো যারা স্টুডেন্ট তারা কিছুটা ইংরেজি বলতে পারলেও অনেকে ইংরেজি বলতে পারে না। তখন আমাদের দরকার হলো দোভাষী দিতে হবে। তখন আমরা সিঙ্গাপুরে আবার দোভাষী ঠিক করলাম, তাকে প্রতিদিন $50 করে আমাদের দিতে হলো। আবার যারা ওখানে আছেন তাদের হাত খরচ, তাদের যাতায়াত, এগুলোর জন্য $50 করে দেওয়া হলে ব্যাংককে দিলাম প্রথমে 750, পরে দিলাম আমরা $1200 করে। অর্থাৎ এই খরচগুলো আমাদেরকে চালিয়ে যেতে হলো।
ইতিমধ্যে ২৬ জনের মতন মনে হয় চলে আসছে, ঠিক বলছি না? ২৬ জন চলে আসছে, বাকিরা এখনও ব্যাংকক আর সিঙ্গাপুরে রয়ে গেছে, তাদের ট্রিটমেন্ট চলছে। এই কথাগুলো বলার কারণটা হলো, আমরা অনেক সময় অনেক প্রত্যাশা নিয়ে রাখি। আমরা এই যে বললাম ১৪,০০০ আহত হয়েছেন এবং ৮৬৪ জন শহীদ হয়েছেন। তো এখন এদের জন্য আমাদের করণীয় একটা ছিল, আহতদের জন্য চিকিৎসা এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য করণীয়টা কি, সেটার জন্য এটা গ্লোবালি আমাদের প্রধান উপদেষ্টা জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন করলেন। সেখানে থেকে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে কিছু সহায়তা করা হয়েছে। পরবর্তীতে এগুলো ওই ফান্ড থেকে তাদেরকে সহায়তা করা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যারা শহীদ হয়েছেন তাদেরকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সঠিক তথ্য এই মুহূর্তে আমার কাছে নাই, কিন্তু সেগুলো তাদের কাছে আছে, মন্ত্রণালয়ের কাছে আছে, কতজনকে তারা টাকা দিয়েছেন কিংবা জুলাই ফাউন্ডেশনকে কতজনকে দেওয়া হয়েছে সে তথ্য তাদের কাছে আছে। এগুলো ছিল তাৎক্ষণিকভাবে সহায়তা করা। জুলাই ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। এখানে আরেকটু কথা বলে রাখি, যখন মন্ত্রণালয়ে কাজ করছিল তখন একটা সেল করা হয়েছিল, সেলের মাধ্যমে এই জিনিসগুলো, কিন্তু সেলের মাধ্যমে কাজগুলো দ্রুত গতিতে হচ্ছিল না বলেই আমরা এটাকে আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, যেহেতু আমাদের চিকিৎসার পার্টটা অনেকটা শেষ হয়ে গেছে, এখন হলো তাদের রিহ্যাবিলিটেশন কিংবা তাদের বাকি যে কাজগুলো করতে হবে সেটা নিয়ে কাজ করা। তো এর মধ্যে আমাদের এই যে ৪০ জনকে তো আমরা পাঠালাম, এর মধ্যে আরও ৮ জনের একটা তালিকা করা আছে, তাদের প্রসেস অলরেডি হয়ে গেছে। এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমরা পাঠিয়েছি যাতে তারা এদেরকে, আয়োজনটা আমরা করে দিব কিন্তু হিসাব নিকাশগুলো তারা রাখবে। সেখানে ৮ জনেরকে আমরা নাম চলে গেছে, আশা করি তারা দ্রুত চলে যাবে। তার মধ্যে কিছু ব্যাংককে যাবে, বেস্তানি হাসপাতালে, আর কিছু যাবে বলে সিঙ্গাপুরে। এর বাইরে আমাদের আরও ৩১ জন আছে যাদেরকে আমরা টার্কিতে পাঠানোর চেষ্টা করছি। তাদের তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, টার্কি গভর্নমেন্টের সাথে কথাবার্তা চলছে। আর হইল ২১ জন যাবে পাকিস্তানে যারা যাবে সেটার তাদের অ্যাম্বাসাডারের সাথে আমাদের কথা হয়েছে, তাদের গভর্নমেন্টের সাথে আমাদের কথা হয়েছে। এই দুই জায়গায় সম্ভবত পাকিস্তানে ২১ জন, ৩১ জন, আর টার্কিতে হইল ২১ জন। এই লোক এটার প্রসিজিওরের মধ্যে আছে, তারও আশা করি আমরা অতি শীঘ্রই সেখানে পাঠাতে পারব। এখন চিকিৎসাটা কি, এখানে যে চিকিৎসাটা দিয়েছেন ওনারা হয়তো তখন বলবেন ওখানে ফার্দার আর অন্য কোনো চিকিৎসার আদৌ সুযোগ আছে কিনা। সেই জন্যই তাদের কেস স্টাডিগুলি তারা নিয়েছেন। এই কেস স্টাডিগুলো তারা দেখবেন, পড়বেন, জানবেন, তারপর আমাদেরকে জানাবেন তারা কতজনকে নিয়ে যাবেন ফাইনালি। এটার সাথে আরেকটা বিষয় আমরা অ্যাড করি, সেটা হলো এই যে রোগীদেরকে আমরা নিয়ে যাচ্ছি, তাদের পরিবারও তাদের সাথে যাচ্ছে, তাদের একটা মানসিক ট্রমা আপনারা দেখছেন। মাঝে মাঝে তারা নানান রকমের আন্দোলন করছে কিংবা হাসপাতাল ছেড়ে নানান রকমের, এগুলো একটু আমাদেরকে সহানুভূতির সাথে বিবেচনা করতে হবে। আমাদের এই যে আহত কথা বলা হলো, চোখের ৭০০ কথা বলা হলো, তার মধ্যে সম্পূর্ণ ২ চোখ হারিয়েছে কতজন? ২ চোখ সম্পূর্ণ হারিয়েছে ২১ জন। ২ চোখ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। ১ চোখ হারিয়েছে ৪৫০ মতন, ১ চোখ হারিয়েছে। এখন বলেন, আমি সারা জীবন যতদিন সুস্থ ছিলাম আমি ২ চোখে পৃথিবীটাকে দেখেছি, নিজের কাজ করেছি, পড়াশোনা করেছি, হাল চাষ করে সব কিছু করেছি, কিন্তু ওয়ান মর্নিংয়ে দেখলাম আমার ২ চোখ অন্ধ। তার যে মানসিক ট্রমা, সেই ট্রমাটাকে অ্যাড্রেস করার মতন ডাক্তার কিংবা ফ্যাসিলিটিস আমাদের এখানে তেমন নাই। কাজে এই জায়গাতে আমরা পিছিয়ে আছি। কাজেই তাদের এটাকেও আমরা চেষ্টা করছি কিছু জোড়াতালি দিয়ে এই মানসিক ট্রমাটাকে কোনোভাবে সংশোধন করা যায় কিনা, কোনোভাবে গিয়ার আপ করা যায় কিনা। কাজে এর দায়িত্ব শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়, এটা আমার মনে হয় আমাদের সবারই দায়িত্ব, যে যেখানেই আছেন তাদের মানসিক ট্রমাটা যখন যার সাথে দেখা হয় তাকে কনভিন্স করা। আমরাও চেষ্টা করছি, সরকার, ইন্টিম সরকার চেষ্টা করছে তাদেরকে কিভাবে রিহেবিলেট করা যায়। যারা শহীদ হয়ে গেছেন তাদের ৩০ লাখ টাকা দেওয়া হচ্ছে,
ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা। আর যারা আহত হয়েছে তাদের কতগুলো ক্যাটাগরি করা হয়েছে, এই ক্যাটাগরি করা হলে তাকে 3 লাখ টাকা, আর বি 2 এবং এরকম একটা ইয়ে করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য কার্ড করে যাতে বলা থাকবে, এবং আজকে সেই নির্দেশনাটা যাবে মন্ত্রণালয়ের কাছ থেকে প্রত্যেকটা হাসপাতালে, যারা স্বাস্থ্য কার্ড নিয়ে হাসপাতালে যাবে তাদের সকল চিকিৎসা ফ্রিলি করা হবে যতদিন সে বেঁচে থাকবে। তো সেই নির্দেশনাটা আমরা আজকেই তৈরি হচ্ছে, এটা আজকে না হলে হয়তো আমরা এর পরের দিন আমরা পাঠিয়ে দেব। আজীবন তারা চিকিৎসার সুবিধাটা পাবে। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যাতে একেবারে গোঁজামিল ছাড়া সঠিক ডাটাবেস আমরা তৈরি করতে পারি। আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভুয়া মুক্তিযোদ্ধা এখনও বের হচ্ছে, তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আমাদের প্রচেষ্টা ছিল আমাদের এই তালিকার মধ্যে যাতে কোনো ভুয়া কিছু না থাকে। তো এই ব্যাপারে আমি বলার পরে এই কাজটা যে আমরা শুরু করলাম, সেই সময় আমাদেরকে যিনি হেল্প করেছিলেন, আমরা একটা 13 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছিলাম। সেই কমিটির সভাপতিত্ব করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন একজন প্রাক্তন সচিব, স্বাস্থ্য সচিব, ওনার নাম হুমায়ুন কবির। ওনার নেতৃত্বে এই ডাটাবেসগুলো শুরু হয়। আমরা নিটুর থেকে যাদেরকে পাঠিয়েছি তাদের বেশিরভাগই গেছে ভেস্তানিতে। এটার কারণটা কি, সেখানে হলো ফিজিওথেরাপি দেবে, তারাও ফিজিওথেরাপি দেবে, কিন্তু আমাদের এখানে রোবোটিক ফিজিওথেরাপি নাই, সিস্টেমটা নাই আমাদের এখানে, ওই যন্ত্রপাতিই আমাদের দেশে নাই। যখন আমরা প্রথম শুনলাম যে ওখানে গেলে রোবোটিক ফিজিওথেরাপি দিলে তারা কিছুটা তাদের অবস্থার উন্নতি হবে, তখন থেকেই আমরা চায়নার অ্যাম্বাসেডারের সাথে কথা বললাম যে আমাদেরকে তোমরা হয় পয়সা দিয়ে দাও, নাইলে গিফট হিসেবে দাও, রোবোটিক ফিজিওথেরাপির একটা সেট আমাদেরকে দাও, যাতে আমরা আমাদের দেশে আরও তো ভবিষ্যতেও হবে, অ্যাক্সিডেন্টের কারণে হবে, নানান কারণে হতে পারে, যাতে আমাদের দেশে একটা এস্টাবলিশমেন্ট হয়ে যায়। তো তারা আমাদের কথা রেখেছেন, তারা আমাদের গিফট হিসেবে রোবোটিক ফিজিওথেরাপি করার জন্য একটা সেট দিয়েছেন। এটা বর্তমানে আমাদের কাছ ইয়েতে আছেন, চট্টগ্রাম বন্দরে আছেন, আমরা শুল্ক দিয়ে এটা নিয়ে আসতে পারবো। এটার জন্য আমাদের প্রায় 3500 স্কোয়ার ফিটের মতন কিংবা 6000 স্কোয়ার ফিটের মতন জায়গা লাগবে এটা প্রতিস্থাপন করতে। তো সেই জায়গাটাও আমরা ঠিক করেছি পিজিতে। এটা ডেডিকেটেড করা থাকবে, সেখানে আমাদের আহত যারা আছে তারাও এখানে ফিজিওথেরাপিটা নিতে পারবে। তার জন্য আমরা একটা গ্রুপকে ট্রেনিং দিয়ে দিব, সেটা ব্যাংকক থেকে আমরা নিয়ে আসবো। তারা এখানে ট্রেনিং দিয়ে গেলে ভবিষ্যতে সবাই এখান থেকে ট্রিটমেন্টটা পাবেন। আমাদের চেষ্টা থাকবে শুধু একটা রোবোটিক ফিজিওথেরাপি দিলে আমাদের হবে না, আমাদের আরও একটু উত্তরবঙ্গে একটা আমরা দেওয়ার চেষ্টা করব, চট্টগ্রামের দিকে একটা আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে ওই দিকের রুগীকে আর এখানে ফিজিওথেরাপি দেওয়ার জন্য আনতে না হয়। এখানে আমরা বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার করছি ব্র্যাকের কাছে, সিএফপির কাছে। সিএফপির কাছে নিটোর থেকে যারা গেছেন যাদের ফিজিওথেরাপির দরকার হয়েছে, সিআরপি তাদেরকে সে ফিজিওথেরাপি দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েই যাচ্ছে। একই সাথে তাদের যে মানসিকভাবে একটু আপগ্রেড করা, সেই কাজটাও তারা তাদের সেই পরিবেশে করে যাচ্ছে। আরেকটা বিষয়, আমরা ব্র্যাকের কাছেও কৃতজ্ঞ এই কারণেই যে কারণ এখানে যারা হাত পাগুলো যাদের চলে গেছে, এই অঙ্গটা সংযোজন করে দিয়েছে ব্র্যাক। এই 17 জনের পা এবং যাদের হাত গেছে তাদের এই পুরো জিনিসটাই ব্র্যাক করে দিয়েছে, যার কারণে আমাদের বাইরে থেকে এটা করতে হয় নাই। কাজে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। একইভাবে আমরা আপনাদের কাছেও কৃতজ্ঞ, বিশেষ করে যারা আমাদেরকে অনেক সময়ে, যেমন মাগুরার একটা ছেলে চিকিৎসা পাচ্ছিল না, সেটা পত্রিকায় আসার পরে আমরা সেটা নিউজ থেকে জেনে আমরা তাকে ওই রাতের বেলায় সিভিল সার্জনের সাথে যোগাযোগ করে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করি। ঠিক তেমনি করে নোয়াখালীতে এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এসছে মিডিয়ার মাধ্যমে, এবং মিডিয়া শুধু আমাদেরকে এইটার ব্যাপারে বলছে না, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আরও আপনাদের কাছে প্রত্যাশা আমার থাকবে, কিছু কিছু জায়গায় যেখানে দুর্নীতি হচ্ছে সেটাও আপনারা তুলে ধরছেন আমাদের কাছে। সেখানে আমরা তো এখান থেকে জানি না কোথায় কীভাবে দুর্নীতিগুলো হয়, কারণ এই বাংলাদেশটা মনে আষ্টে পৃষ্ঠে দুর্নীতিতে জড়িয়ে গেছে, দুর্নীতির জালে জড়িয়ে গেছে। এখান থেকে বের হওয়াটা আসলে খুব কঠিন, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এই কাজে আপনাদেরও সহযোগিতা আমরা চাই। এবার আরেকটা বিষয় আমি একটু কথা বলি, সেটা হলো এই যে বলছি আমরা বিদেশে পাঠাবো,
বিদেশ পাঠাতে গিয়ে আমাদের যে ঝক্কিগুলো নিতে হয়েছে, অনেকের ন্যাশনাল আইডি কার্ড নাই। তাহলে ন্যাশনাল আইডি কার্ড না থাকলে তো আমি তার পাসপোর্ট করতে পারছি না, পাসপোর্ট করতে না পারলে তার তো আমি ভিসা করতে পারবো না। কাজে আমাদেরকে তাদের পাসপোর্ট থেকে শুরু করে তাদের ন্যাশনাল আইডি, তাদের ভিসা, সব কাজগুলো আমাদেরকে মন্ত্রণালয় থেকে আমরা এগুলো করে দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা সবারই সহযোগিতা পেয়েছি। যারা লেখাপড়া জানে না, একজনকে পেলাম, সে তার বাড়ি, সে অন্য খালার কাছে বড় হয়েছে, কিন্তু তার বাড়ির ঠিকানা হলো অন্যটা। এখন তাকে ওখানে চিনবে কিনা সেটাও সে বলতে পারছে না। তো কাজে এই পরিস্থিতির মধ্য দিয়েই আমরা তাদের যাদের এনআইডি কার্ড করার দরকার ছিল তাদের এনআইডি কার্ড করেছি, তাদের পাসপোর্ট করার দরকার ছিল পাসপোর্ট করেছি, ভিসার দরকার ছিল ভিসা করে দিয়েছি, আমরা তাদেরকে বিদেশে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ তাদের অনেকেই সুস্থ হয়ে ফিরে এসছেন। কারো কারো যা ছিল তার থেকে কিঞ্চিত হয়তো উপকার হয়েছে। যেমন পত্রিকায় হয়তো আপনারা দেখেছেন বাসিত ফিরে এসছে, তার জন্য আমাদের একটা 3.5 লাখ টাকা খরচ করে একটা হুইল চেয়ারও নিয়ে আসতে হয়েছে। ইচ্ছা করলে আমরা এখান থেকে নিতে পারতাম, কিন্তু বাবা মার মন বোঝে না, তারা ওইখান থেকে এটা নিয়ে আসবে, যা কাজে পয়সা বেশি গেল আমরা ওইখান থেকেই হুইল চেয়ারটা আমরা নিয়ে আসছি। তাকে আনার সময় আবার একজন নার্স তাদের সাথে দিতে হয়েছে, কারণ সিঙ্গাপুর হাসপাতাল কমফোর্ট ফিল করছে না যতক্ষণ পর্যন্ত না তাকে বাংলাদেশে সঠিকভাবে পৌঁছা দেওয়া যায়। তো কাজে সে কাজগুলো তাদের খরচও আমরা বহন করেছি। কাজে পুরো জিনিসটাই আমরা টাকার দিকে তাকাইনি, আমরা মানুষকে বাঁচানোর দিকে চেষ্টা করেছি। সেই বাঁচানোর চেষ্টার মধ্যে কোনো কোনো জায়গায়, যেমন কিছু কিছু ক্ষেত্রে, যেমন শাফিল বলে একটা ছেলের ক্ষেত্রে আপনারা অনেকে নিউজ করেছেন, অনেকেই মনে কষ্ট পেয়েছেন যে তার চিকিৎসাটা প্রপারলি হচ্ছে না। আসলে জিনিসটা সেরকম ছিল না। সে ছিল সিএমএইচে, তাকে ওখানে ডাক্তাররা বলেছিল যে তোমার আজকে আমরা অপারেশনটা করে দেই, তাহলে তোমার দৃষ্টিটা কিছুটা হলে ভালো হবে, কিন্তু সে কিছুতেই সেখানে অপারেশন করবে না। এই যে বললেন খায়ের বললেন, একটা চোখের ডাক্তার একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আর কাজ করে না। ও অপারেশন করলো না, ও নিজের ইচ্ছে ব্যাংককে চলে গেল। আমাদের বোর্ডও তার রিকমেন্ড করেনি। ওখানে গিয়ে ব্যাংককে গিয়ে সে আমাদের ওখানকার তাই বলেছে, সে ফিরে এসে নানানভাবে তার কষ্টের কথা বলে যাচ্ছে, সরকার তার সহযোগিতা করছে না। শেষে আমরা বললাম যেখানে যাও তুমি যাও, আমরা তোমার খরচ বহন করব। সে গেল, গিয়ে চোখ দেখাইলো, একই রেজাল্ট, তার পিছনে প্রায় আমাদের 70-80 লাখ টাকা খরচ হইলো, কিন্তু কোনো রেজাল্ট এখানে আসেনি। আগে যা ছিল এখনও তাই। পরবর্তীতে সে বললো তাকে আবার পাঠাতে হবে, তার চোখে একটা গোলক দিতে হবে, ফলস চোখ লাগাতে হবে, তার জন্য 16 লাখ টাকা খরচ হবে। আমরা বললাম, খায়ার বললো যে এটা আমরা আমাদের এখানে বিনা পয়সায় করে থাকি। তো বলছিলাম ওইটার জন্য আমরা এই টাকাটা খরচ করব না, কারণ এটা তো পাবলিক মানুষের ট্যাক্সের পয়সাই এটা হচ্ছে। তো কাজেই যেখানে প্রয়োজন সেখানে ছাড়া আমরা, এবং যেখানে ডাক্তার বোর্ড রিকমেন্ড করছে সেখানেই আমরা নিয়ে যাচ্ছি, সেই কাজগুলি আমরা করছি। আমরা বলার পরে আপনারা কথা বলার সুযোগ পাবেন, ঠিক আছে? আমরা কথাগুলি শেষ করে নিই। তো চিকিৎসার দিক থেকে আমাদের সামনে আরও লম্বা পথ আছে। যে বললাম তাদেরকে আমরা দেশের বাইরে আরও তার্কিতে যাবে, পাকিস্তানে যাবে, এদের কিছু ভেস্তানিতে যাবে, সিঙ্গাপুরে যাবে, আরও একটা গ্রুপ আছে। কিন্তু এবং বাইরের ডাক্তার নিয়ে আসো, এটাও বন্ধ হয়নি। কাজে মাঝে মাঝে আমাদের বাইরের ডাক্তারও আসবে, কারণ যারা অপারেশন করে গেছেন এগুলো একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপরে আবার তার আরেকটা টার্ম আসলে তখন আবার তাদের অপারেশনগুলো করতে হবে। তো কাজে আমরা এ পর্যন্ত এর মধ্যে আছি। আপনাদের একটা ভালো খবরও দেই যে সাথে আমাদের একটা কথাবার্তা চলছে। তারা 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে একটা হাসপাতাল, 1000 বেডের একটা হাসপাতাল গিফট করবে। আমরা এটা ঠিক করেছি, রংপুরে এই হাসপাতালটা করব, সেটার জন্য আমরা প্ল্যানিং করছি। আশা করি আমরা এই কাজটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার নাম শিশির, আমি দৈনিক প্রথমাতে কাজ করি। আমার তো 6-7-8 মাস হয়ে গেল। ঠিক পাকিস্তানে কি বিশেষজ্ঞ চিকিৎসার জন্য আমাদের যেতে পাঠানো হবে? পাকিস্তান কি এমন বিশেষজ্ঞ সেবা তাদের আছে? আচ্ছা, এটা হলো তাদের, আপনারা জানেন ওখানে তো অনেক সময় যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, তো একটা মাইন বিস্ফোরণে তাদের একটা বড় রকমের টেকনোলজি তারা ডেভেলপ করেছে। এটা আমরা জানলাম কোত্থেকে? আমরা জানলাম ইউকে থেকে। ইউকের একদল ডাক্তার এসেছিল, তারা বললো যে তোমরা যারা এই হাত পা হারিয়েছে
তাদেরকে যদি তোমরা পাকিস্তানে পাঠাও, সেটা হলো লাহোরে সম্ভবত বললো, তাদের একটা বিষায়িত হাসপাতাল আছে, যেহেতু যত রকমের পাকিস্তানও তো নানা রকমের যুদ্ধের মধ্য দিয়ে গেছে, পেশোয়ার নানান জায়গায় তাদের একটা বড় রকমের টেকনোলজি হাসপাতাল তারা ওখানে তৈরি করেছেন, যেখানে এই বিষায়িত চিকিৎসাটা অনেক ভালো বলে তারা ইউকে থেকে আমাদেরকে বলা হয়েছে। ধন্যবাদ। আপনার নাম হাসান মিসবাহ, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছি। আমরা বিদেশে নিয়মিত রোগী পাঠাই, আগের সময়েও আমরা বিদেশমুখী ছিলাম, এখনো বিদেশমুখী আছি। বাংলাদেশে 3 হাসপাতাল বানাবে, আমরা শুনছি আমেরিকাও একটা হাসপাতাল বানাবে, কিন্তু আমাদের পিজি হাসপাতালের পাশে সুপার স্পেশালাইজড নামে একটা হাসপাতাল প্রস্তুত আছে। সেই হাসপাতালটি দক্ষিণ কোরিয়ার অর্থায়নে নির্মিত। এখানে এই হাসপাতালটি অবহেলিত পড়ে আছে। এখানে জনবল নিয়োগ আগের সময় দুর্নীতি হয়েছে, সেটা আমরা এই 7 মাসে এই হাসপাতালটি এখনো মানে আলোর মুখ দেখছে না, কিন্তু আমরা বিদেশে বিভিন্ন জায়গায় হাসপাতাল খুঁজছি বা চীনে রোগী পাঠাচ্ছি। কেন আমরা বাংলাদেশে একটা বিশ্বমানের সরকারি হাসপাতাল একেবারে প্রস্তুত, সেটিকে কাজে লাগাচ্ছি না? ভালো, এই দিকে আমি যেতে চাইছিলাম না, কিন্তু আপনি আমাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন। একদম সত্যি কথাটাই আপনি বলেছেন। একটা বিষায়িত হাসপাতাল, অনেক কোটি টাকা খরচ করে এই হাসপাতালটা বানানো হয়েছে, অনেকগুলো যন্ত্রপাতি কিনেছে, তার মধ্যে কিছু কিছু যন্ত্রপাতি অলরেডি নষ্ট হয়ে গেছে, কিছু যন্ত্রপাতি ঠিক আছে। এটা কেন করতে পারছে না? কারণ যে চুক্তিটা করা হয়েছিল, সেখানে যে ম্যান পাওয়ার ধরা হয়েছিল, তাদের যে ট্রেনিং দেওয়ার কথা ছিল, সেটা সম্পূর্ণ করে নাই। এই চেহারা আপনি আজকে বিষায়িত হাসপাতালের কথা বলছেন। বাংলাদেশে 5000-এর পদ শূন্য আছে, ডাক্তার নাই আমার তাহলে এখন সমস্যার দিকে এটা আমি আলাপ করতে চাচ্ছিলাম না, কিন্তু আমি বাধ্য হয়ে আলাপটা করি। আমাদের বাংলাদেশে ডাক্তারের 5000 ডাক্তারের শূন্য পদ আছে, সেখানে আমরা ডাক্তার নেওয়ার জন্য চেষ্টা করছি। ডাক্তারদের কোনো ক্যারিয়ার পাথ নাই। আপনি যদি আমাকে বলেন ঢাকা বাংলাদেশে মেডিকেল কলেজগুলোর মধ্যে সরকারি বেসরকারি যাই বলেন না কেন, বেশ কিছু মেডিকেল কলেজ হাসপাতাল আছে যেখানে বেসিক সাবজেক্টের টিচারই নেই। তো বেসিক সাবজেক্টের টিচার যদি না থাকে, টিচার যদি পড়াতে না পারে, তাহলে সেখানে ভালো ডাক্তার কোত্থেকে হবে? এই যে আপনি বললেন পিজিতে আমরা বিষায়িত হাসপাতাল, সেখানে সেই ডাক্তার যে ম্যান পাওয়ার, শুধু ডাক্তার দিলে তো হবে না, ডাক্তারের সাথে টেকনোলজি লাগবে, ডাক্তারের সাথে সেরকম আইসিইউর জন্য সেরকম নার্স লাগবে, অর্থাৎ যে টোটাল একটা গ্রুপ ম্যান পাওয়ার তৈরি করার কথা, সেই ম্যান পাওয়ারটা নাই এবং সেই ম্যান পাওয়ারটা তৈরি হয় নাই। তৈরি না হওয়ার কারণে এটা এভাবেই পড়ে আছে। এখন আমরা চেষ্টা করছি কোরিয়ার সাথে আবার কথা বলে তারা অন্তত 1 বছর 2 বছর এটাকে চালাক, তারা আমাদের জিনিসগুলো তৈরি করে দিক, করে দিলে তারপরে যখন আমাদের কাছে এইভাবেও আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এটাকে যাতে আমরা কাজে আনতে পারি। আপনারা দেখবেন আপনাদের রিপোর্টের মধ্যে অনেক জায়গায় আসছে আমাদের যেগুলো পেরিফেরিতে, যেখানে আমার উপজেলা হাসপাতালের 10 জন 14 জন ডাক্তার থাকার কথা, সেখানে কোনো কোনো জায়গায় 4 জন 5 জন আছে। আবার এমন অবস্থাও আছে, অর্থাৎ কোনো কিছু নিডস অ্যাসেসমেন্ট বলে একটা বিষয় থাকে, আমার কি ধরনের ডাক্তার দরকার, বিষায়িত ডাক্তার আমার কতজন দরকার, গাইনির কতজন ডাক্তার, ফার্মাকোলজির কতজন ডাক্তার, অ্যানেস্থেশিয়ার ডাক্তার আমাদের নাই। এখন 2 উপজেলা মিলে 1 জন করে অ্যানেস্থেশিয়ার ডাক্তার দেওয়ার কথা চিন্তা করছি আমরা, নাই আমি কোথা থেকে দেব? কাজে এখন আমরা ক্যাবিনেটে নিয়ে গেছি যে যেহেতু বেসিক সাবজেক্ট কেউ পড়ছে না, কেন পড়ছে না? কারণ বেসিক সাবজেক্ট করলে তো সে বাড়তি কোনো টাকা পায় না, সে তো প্রাইভেট প্র্যাকটিস করে না, তাহলে সে ওই সাবজেক্টটা পড়বে কেন? কাজে এখন আমরা ক্যাবিনেটে নিয়ে গেছি যাতে তাকে তার বেতন, অন্যদের বেতন 10,000 হলে তাদের জন্য 20,000 টাকা বেতন দেওয়া হয়। অর্থাৎ এই প্রণোদনা দিয়েও যদি আমরা তাদেরকে আকৃষ্ট করতে পারি বেসিক সাবজেক্টগুলো পড়ার জন্য। অ্যানাটমি টিচার নাই। বরিশাল মেডিকেল কলেজ থেকে 2 জন ছাত্র আমার কাছে আসলো, বলল আমি 5 বছর ডাক্তারি পাস করে বের হয়ে গেছি, আরেকজন ইন্টার্নশিপ করছে, তারা কোনোদিন মেডিসিনের প্রফেসরের কাছে পড়ার সৌভাগ্য তাদের হয় নাই, তাহলে কোন জ্ঞান নিয়ে সে বের হবে হাসপাতাল থেকে? কাজে আপনারা এই জিনিসগুলো খুঁজে দেখেন কোথায় কোথায় আমাদের এই গলতগুলো আছে। আমরা তো এই 1-7 মাসে সব জায়গায় চাইলে তো আমি বেসিক টিচার তৈরি করতে পারবো না, আগে তাকে পড়াইতে হবে, ঢুকাইতে হবে, আগ্রহী করতে হবে, তারপরে আমরা সেটা করতে পারবো। কাজে আমাদের অনেকগুলো জায়গায় এই ফলগুলি রয়ে গেছে। বলেন। দুইটা কোশ্চেন, এর বেশি না, দুইটা কোশ্চেন প্লিজ। এই উজ্জ্বল প্লিজ। আমি
না প্লিজ উজ্জ্বল। আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি চাঁদপুর থেকে বলছি। ম্যাডাম, আপনি যে কথা বললেন যে নিজ অ্যাসেসমেন্ট, আমি হেলথে অনেকদিন কাজ করেছি। 20 বছর আগের ফাইলও আমার কাছে আছে, আপনি চাইলে আমি তাড়াতাড়ি কোশ্চেন। আমার কোশ্চেন হলো, আপনারা বললেন যে স্পেশাল কার্ড দেওয়া হচ্ছে যেখানে যাতে আহতরা চিকিৎসা পাবে। 14,000-এর মতো চিকিৎসা নিয়েছে, এখন তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নেবে। আমরা কি তাদেরকে সেই চিকিৎসা দেওয়ার জন্য আদৌ প্রস্তুত আছি? আপনি নিজেই বললেন যে অ্যানেস্থেসিস্ট নাই, তারপরে যেখানে উপজেলায় 4-5 জন থাকার কথা সেখানে নাই। তাহলে চিকিৎসাটা তারা কেন পাবে? তারা তো মানসিক ট্রমায় ভুগছে। হ্যাঁ, উত্তরটা এবার বলি। আমাদের বর্তমানে যা আছে, আমি তো এখন নতুন করে সব কিছু ঠিক করে ফেলতে পারবো না। কাজে আমাদের চেষ্টা হচ্ছে, আমরা নতুন করে 2000 ডাক্তার নেওয়ার জন্য আমরা একটা সার্কুলার দিয়েছি। সেখানে বলা হয়েছে, যেহেতু ডাক্তারের বলেছি আগে 5000 ডাক্তারের ঘাটতি আছে, এই ঘাটতি পূরণের জন্য আমরা দিয়েছি 2000। এগুলো তো আমরা নিয়োগ করি না, এটা পিএসসি নিয়োগ করবে। তারা ওখানে উল্লেখ করেছে 4 বছর পেরিফেরিতে থাকবে এরকম আগ্রহী তারা আবেদন করতে পারবে। তাহলে তারা ওই বিসিএস ইয়ের মতন করে তারা এখানে ঢুকাইতে পারবে। আমাদের ডাক্তারের যে ঘাটতিটা আছে, ক্রমান্বয়ে 5000 ডাক্তার আমরা নেওয়ার চেষ্টা করছি। একইভাবে আমার নার্সের সংকট আছে, সেই নার্সও আমরা নেওয়ার চেষ্টা করছি। এগুলো হয়ে গেলে আমরা আশা করবো যে আমাদের কিছুটা আমরা সাশ্রয় অবস্থার মধ্যে যেতে পারবো। আমরা নারীদের ঠিক একটা প্রশ্ন প্লিজ। আমার কিন্তু প্লিজ আপনারা করতে পারছি না, আবার একটু বলুন। আমি জামাতুল বাকের থেকে, আমি কাজ করি চ্যানেলাতে। আমার দুটো কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হলো, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের যে চোখ হারানো, অঙ্গহানির ঘটনায় খুবই সমবেদনা ব্যক্ত করছি, খারাপ লাগছে। একটা জিনিস জানতে চাই, তাদের ট্রিটমেন্টের জন্য আপনারা দেশের বাইরে নিয়েছেন, এক্ষেত্রে জুলাই ফাউন্ডেশন সরকারি উদ্যোগে আপনারা প্লাস হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে আপনারা যে খরচটা করেছেন সেটার কোনো হিসেব আছে কিনা? যদি থাকে এটা একটু বলবেন। আরেকটা কোশ্চেন, এটার উত্তর দিয়ে নিন প্লিজ। এটার উত্তরটা দিয়ে নেই। প্রথমত আপনি মিক্সড আপ করে ফেলেছেন। জুলাই ফাউন্ডেশনটা দিয়েছে, আহতদের কিছু টাকা দিয়েছে, তাদের নিজেদের খাওয়া দাওয়া নানান কাজের জন্য। ওইটার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই। কিংবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে যে 30 লাখ টাকা করে দিচ্ছেন, এটা ওই পরিবারেই পাচ্ছে, ওইটার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই। চিকিৎসার বিষয়টা সম্পূর্ণরূপে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়। কাজেই তাদের বাইরে যাওয়ার পিছনে যে টাকাটা খরচ হয়েছে, বাংলাদেশে যে টাকাটা খরচ হয়েছে, অর্থাৎ হাসপাতালগুলোতে যে টাকা খরচ হয়েছে, সেটা হাসপাতাল বলতে পারবে কত টাকা তাদের পিছনে খরচ হয়। সাধারণত এটা ওনারাও দুজনের কাছ থেকে শুনবেন। বিদেশে যে পাঠিয়েছি তার পেছনে আমরা 25 কোটি 37 লাখ টাকা 25 কোটি সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ মন্ত্রণালয় থেকে পেয়েছিলাম। সেখানে আমাদের প্রায় 19.5 কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকাটা আমরা আমাদের কাছে আছে, আরও যারা পাঠানো হবে তাদের পিছনে এই টাকাটা ব্যয় হবে, সুবিধা পাবে সেই ব্যাপারে বলা থাকবে। পিজিতে যেটা হয়েছিল, এখন স্বাস্থ্য কার্ড তো আমরা সবারই দিতে পারি না, কারণ স্বাস্থ্য কার্ড দিতে হলে তার নিজের ছবিটা অ্যাড করে দিতে হবে। অনেকেই ছবিটা অ্যাড করে দেয় নাই, যার অ্যাড করে দেয় নাই সেই স্বাস্থ্য কার্ডটা পায় নাই। তো কাজেই তারা এখন যারা পায়নি তারা মনে করেছে এটা আমাকে মনে হয় দেওয়া হলো না। কাজে এখানে একটা ভুল বুঝাবুঝি। দ্বিতীয়ত একটা কথা বলি, আমাদের হাসপাতালগুলোতে এগুলো কিছু হয়ে গেছে। সেটা হলো যখন শুরুতেই যখন রোগীরা আসতে শুরু করলো, স্বাভাবিকভাবে আমাদের সাধারণ মানুষের মন তো ওদের প্রতি একটা সিম্পাথি আছেই। তারা আমাদের ছেলে, আমাদের সন্তান, তাদের এরকম কষ্টটা হয়েছে। তখন বিভিন্ন দাতা সংস্থা কিংবা বিভিন্ন ব্যক্তি বর্গ এসে সেখানে হাসপাতালে টাকা দিয়েছে, কে খাবার দিয়েছে, নানানভাবে যে যার যে ব্যাপার সাহায্য করেছে। তো কাজে এখন কেউ পেয়েছে কেউ পায় নাই, এটা নিয়ে আবার একটা অসন্তুষ্টি, ও পেলে আমি পেলাম না কেন। কিন্তু এই টাকা দেওয়াটা কিংবা এই দ্রব্য পাওয়াটা এটা তো মন্ত্রণালয়ের উপর নির্ভর করে, হাসপাতালের উপর ব্যক্তির যাকে পছন্দ তাকে দিয়েছে। কাজে এইগুলো মিলে কতগুলো ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সেই কারণেই অসন্তুষ্টিগুলো হয়েছে। তো আমি আশা করি যে সামনের দিকে আমরা আজকে আরেকটা চিঠি দেওয়ার ফর্মুলেট করছি যে এখন থেকে ভবিষ্যতে হাসপাতালে কোনো ব্যক্তি গিয়ে কোনো টাকা পয়সা কোনো ব্যক্তিকে কোনো আহতকে দিতে পারবে না। দিতে হলে হাসপাতালের যে নিয়ম বিধি আছে, সমাজ
বিভাগের যে নিয়মবিধি আছে সেই নিয়মবিধি মোতাবেক করতে পারবে। কারণ এতে এইভাবে যায় না তেনভাবে যখন যে যার ইচ্ছা সে ঢুকছে, তাতে যারা এখানে শুধু আহতরা ছাড়া আরও অন্যান্য রোগী আছে, তাদের অনেকের অপারেশন হয়েছে, তাদের আমাদের চিকিৎসাটা বিঘ্নিত হয়ে যাচ্ছে। তাদের ইনফেকশন হয়ে যাওয়ার একটা ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো যে কারণে এগুলো চিন্তা করে আমরা এগুলো বন্ধ করছি। তো ধন্যবাদ সবাইকে। এখন যে চিকিৎসাটা নিচ্ছে যারা, এই চিকিৎসার মধ্যে এই মন্ত্রণালয় থেকে যে চিকিৎসা যে কার্ড দিচ্ছে, এই বাইরের থেকে যে ওষুধগুলো নিতে হচ্ছে, সেটা কি মন্ত্রণালয় দিচ্ছে? সেটা আমার হলো কোশ্চেন। মানে সবাই তো বলতে চিকিৎসা দিচ্ছে, এখন ওষুধগুলো যে ডাক্তাররা লিখে দেয় সেটা কিন্তু তারা দিচ্ছে না, সেটার জন্য কি ব্যবস্থা আছে? আচ্ছা, এখানে একটু বলি, আমরা যেটা আহতদের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম, আমাদের হাসপাতালগুলোতে সরকারের নির্দিষ্ট পরিমাণ যে ওষুধগুলো সাধারণত প্রেসক্রাইব করে, আপনি আগে যে বর্ণনাটা দিলেন এটাই ঠিক। কারণ সেই সময়ের কিছু কিছু ব্যক্তি নির্দেশ দিয়েছিল হাসপাতালে এদেরকে কেন ভর্তি করেছো, তাদেরকে এখান থেকে বিদায় করে দিতে হবে, এইগুলি যেমন সত্য। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে তাদের চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা, নার্সরা, সেটাও সত্য। কাজে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তা এই যেটা আপনি বললেন, আমাদের হাসপাতালগুলোতে 100% ওষুধ থাকে না। কিছু ওষুধ থাকে যেগুলো নর্মালি দেওয়া হয়, সেগুলো থাকে, কিছু ওষুধ থাকে না। তাদের কাছে বলা আছে যদি তাদের এরকম ওষুধ ডাক্তার, আমাদের হাসপাতালের ডাক্তার যেটা প্রেসক্রাইব করবে, সেখানে যদি কোনো ওষুধ না থাকে তাহলে সে কিনে নিলে, সেটা ভাউচার দিলে সেটাকে আমরা ফেরত দিব, তাই তো খায়? এটাই হলো আমাদের নিয়ম, সে টাকা তো সে পেয়ে যাবে। তো আমরা এখন আশা করি শেষ করি, আপনাদের কষ্ট করে আসার জন্য আমাদের আর এরপর আরেকটা কি আছে ভাই, একটা প্রশ্ন তো নিয়ে আমার তো ভাই। ধন্যবাদ সবাইকে। আমার জানার সাথে আমি একটু আগ্রহ করতাম, আমি আমার দেশে কাজ করি, আমার তো মেডিকেল কলেজ থেকে প্রশ্ন, সেটা হচ্ছে যে বিগত সরকারের সময়ে জেলায় জেলায় মেডিকেল কলেজ করা হয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই মেডিকেল মানিক মেডিকেল কলেজগুলো বন্ধ করার কথা, সেখানে বলা হচ্ছে মুন্সিগঞ্জে আর কি মেডিকেল কলেজ করা হবে। এখন এই যে 10,000 মেডিকেল চিকিৎসক বের হচ্ছে আর কি, আপনি বলছেন যে আমি চিকিৎসক সংকট, দক্ষ চিকিৎসক সংকট, এখন এই যে মানিক মেডিকেল কলেজ বন্ধ করার চিন্তা আপনার আছে কিনা? কথাটা ভুল গেছে, ভুল তথ্য আপনি পেয়েছেন। আমরা বন্ধ করার কথা বলিনি, আমরা বলেছি যেমন ধরেন দুটো, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, দুটো মেডিকেল কলেজের একটাতে 5 জন চিকিৎসক আছেন, টিচার আছেন, আর একটাতে 3 জন চিকিৎসক আছেন। এও ভালো পড়াতে পারতেছে না, এও পড়াতে পারতেছে না। আমরা চাচ্ছি এটাকে ব্যালেন্স করতে। আপাতত টিচারগুলোকে একটা যেটা ভালো চলানো যাবে সেখানে দিয়ে ওইটাকে ঠিকঠাক করার পরে যখন পরিপূর্ণ ম্যান পাওয়ার দিতে পারবো, তারপর আমরা এটাকে চালু করবো। আপাতত এটাকে এইভাবে ম্যানেজ করা। যেমন ধরেন যার 4th ইয়ারে আছে কিংবা 5th ইয়ার, তার তো পরীক্ষা দিতে হবে। আমরা তো হাসপাতাল বন্ধ করছি না, আমরা শুধু মেডিকেল কলেজের কথা বলছি, মানহীন মেডিকেল কলেজের কথা বলছি, যেটাকে আমরা রিডিজাইন করবো, রিঅ্যারেঞ্জ করব। কারণ আমার যেহেতু শিক্ষক স্বল্পতা আছে, আমার অ্যানাটমি টিচার নাই, তাহলে অ্যানাটমি তো বেসিক সাবজেক্ট, এই সাবজেক্ট যদি না পড়ে তাহলে সে কী জানবে? তাহলে আমি এই কলেজের অ্যানাটমি টিচার নাই, এই কলেজে অ্যানাটমির টিচার আছে, তাহলে যেখানে সবচাইতে ভালো হবে সেখানে যদি নিয়ে যায়, তারা সবাই অ্যানাটমিটা পড়তে পারবে। এরকম অনেকগুলো সাবজেক্ট আছে, বললাম বেসিক সাবজেক্ট, মেশিনের কথা বললাম, অনেকগুলো নাই আমাদের কাছে। এগুলোর জন্য আমাদেরকে সেভাবেই প্রস্তুত হয়ে আসতে হবে, সেটাই আমরা সমন্বয় করার কথাই চিন্তা করছি, বন্ধ করার কথা বলি নাই। আবার যদি এই কথাও বলি, আমার মানহীন মেডিকেল কলেজ রেখে লাভটা কী হবে? সে কি ভালো ডাক্তার হবে? যদি ভালো ডাক্তার না হয় তাহলে সে কি আমাকে চিকিৎসা দিতে পারবে? পারবে না তো। তাহলে আমাদের মানের দিকে যেতেই হবে, সেটা যেভাবে আমরা পারি না কেন। আমাদের সময়ের মধ্যে আমরা কতটুকু করতে পারবো জানি না, কিন্তু আমাদের ইচ্ছা থাকবে যাই কিছু হোক মানসম্মতভাবে হোক, যাতে আমাদের জনগণ সঠিক চিকিৎসাটা পায়। এই যে বলছেন আমরা বিদেশের উপরে যাচ্ছি, কেন যাচ্ছি? বিদেশের তো অনেকে দরজা এখন বন্ধ করে দিয়েছে, তো দরজা বন্ধ করে দিলে এখন আমরা চেষ্টা করছি, আমাদের কিডনি রোগ, ডায়ালিসিস হয়, আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট করতে অনেক সমস্যা। কাজে নিয়মকানুনগুলোকে কোনোভাবে একটু সামঞ্জস্য করে, একটু বেটার করে, যাতে এই দেশেই চিকিৎসার সুবিধাটা বেশি দেওয়া যায়, তার জন্য আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। সেটা আলোচনার মধ্যে আছে, নিয়মকানুনগুলি তৈরি হচ্ছে। যেমন আমাদের এখানে লিভার ট্রান্সপ্লান্ট হয় না বললেই চলে। একবার চেষ্টা করা হয়েছিল বারডেমে, আরেকবার চেষ্টা করা হয়েছিল পিজিতে, সেটা খুব বেশি সাকসেসফুল হয় না। এখন সেটাকে যাতে আমাদের রোগীকে বাইরে দিতে না হয়, তার জন্য যে ট্রেনিং দিতে হয়, তার জন্য যে সরঞ্জাম লাগে, সেগুলি আমরা আমাদের এখানে করার চেষ্টা করছি, চিন্তা করছি। ঠিক একইভাবে
বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এক সময় ঢাকা মেডিকেলে হতো, সেই টিচার চলে যাওয়ার পরে, সেই ডাক্তার চলে যাওয়ার পরে আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয় না, এখন সিএমএইচে কিছু কিছু হয়। কাজে আমরা ওইটার উপরে এখন জোর দিচ্ছি, যাতে আমাদের ডাক্তারদেরকে ট্রেনিং দিয়ে আমাদের ফ্যাসিলিটিসগুলি আমরা ডেভেলপ করে যাতে বাইরে আমাদের আর পাঠাতে না হয়, এইটুকু হইল আমাদের চেষ্টা। ধন্যবাদ সবাইকে।